প্রিয় শিক্ষার্থী, সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস এখন থেকে শুরু হচ্ছে, কারণ এই কোশ্চেন গুলা একদম গোছালো, বেছে বেছে নিয়ে আসা। হ্যাঁ, তো প্রত্যেকটা ট্রানজেকশন আমি পূর্ববর্তী ক্লাসেই বলছি যে অ্যামাউন্ট ট্রানজেকশন গুলা অ্যাকুমুলেট করা কোথাও নেই। আমি প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতেছি। এখানে প্রত্যেকটা জিনিস মানে প্রথম থেকে সহজ থেকে শুরু করে ধীরে 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 দেখবা যে এত কঠিন এবং অ্যাপ্লাইড এখানে ট্রানজেকশন দেওয়া আছে, যেগুলো তোমাদের জন্য অলমোস্ট বাধ্যতামূলক। ঠিক আছে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো কোশ্চেনটা হুবহু তুলে দিয়ে কোশ্চেন আসতে পারে, হুবহু তুলে দেওয়া হবে। যেমন এই যে দেখো এই কোশ্চেনটা, আমি জানি না অন্য কোনো গাইড বই এভাবে আছে কিনা, কিন্তু আমাদের টিউটোরিয়াল সিরিজ আছে, তাও আবার মাত্র 100 পৃষ্ঠা থেকে। তো স্বাভাবিকভাবে একটু মনোযোগ দাও, আর যারা বই সংগ্রহ করছো এখানে তো দেওয়া আছে, স্বাভাবিকভাবে সেখান থেকে মিলাই নাও, আর যেটা পারবা না সেটা আইডেন্টিফাই করে রাখো, যখন সলভ ক্লাস হবে অথবা পেইড বেসে প্রয়োজন পড়বে তখন তোমরা পেইড বেসে এসে এই জিনিসগুলো কভার করে নিও। কিন্তু আমি ইনশিওর করতেছি টিউটোরিয়াল সিরিজ আগে শেষ করো, টিউটোরিয়াল সিরিজ থেকে বুঝে নাও যে তোমাকে কিভাবে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে, আর অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডের যখন ক্লাসগুলো হবে বা দেওয়া থাকবে তখন তোমরা সেগুলো করে নিবে। ওকে, তো চলো আমরা প্রথম যে ট্রানজাকশনটা, এই ট্রানজাকশনটা মূলত কোথায় এসেছিল জানো? রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল প্রথম, একদম ফ্রেশ কোশ্চেন এগুলা, একদম রাজশাহী বিশ্ববিদ্যালয় এভাবে আসছিল। কিভাবে আসবে? এই যে বলছে মাহবুবের নিকট থেকে ধারে যন্ত্রপাতি কুড়ায়। এখন এটা জাবেদা আসতে পারে, এর হিসাব সমীকরণের প্রভাব আসতে পারে, এই কোশ্চেনটার বলবে আর্থিক অবস্থার বিবরণী কোন ধরনের পরিবর্তন ঘটছে। হ্যাঁ, এই বিষয়গুলো আসবে। তো নর্মালি এই যে মাহবুবের নিকট থেকে, এখানে আমরা দেখতেছি যে মাহবুবের নিকট থেকে এই যে যন্ত্রপাতি ধারে ক্রয় করা হয়েছে, তাহলে এর ফলে মূলত কি কি ঘটছে ওই জিনিসটা আমরা মূলত এখানে স্টেপ বাই স্টেপ একদম যাচাই বাছাই করে পড়বো। দেখো, এই হচ্ছে আমাদের 1 নম্বর, মাহবুবের নিকট থেকে ধারে যন্ত্রপাতি করা, এর সঠিক জাবেদা কি? এখন নর্মালি যখন যন্ত্রপাতি ক্রয় করবে তখন আমরা মনে করব ওইটা ব্যবসায় ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করতেছে, তাহলে ব্যবসাতে যখন ব্যবহারের উদ্দেশ্যে কোনো যন্ত্রপাতি ক্রয় করা হবে ওটাকে সম্পদ হিসেবে কনসিডার করতে হবে, এটা কিন্তু জাবেদা করার নিয়ম। তাহলে মাহবুবের নিকট থেকে ধারে যন্ত্রপাতি ক্রয় আমরা ধরে নিলাম এটা ব্যবহারের উদ্দেশ্য করতেছে, স্বাভাবিকভাবে আমরা এখানে কি করব? যন্ত্রপাতি ওই স্ব স্ব হিসাবে কি করতে হবে? ডেবিট করতে হবে, যন্ত্রপাতি হিসাব ডেবিট। এখন ধারে যেহেতু ক্রয় করছি তার মানে কি, পদে হিসাব অথবা এখানে হলো পাওনাদার কথাটা লিখবো, পদে হচ্ছে আধুনিক নাম আর হচ্ছে সনাতন হচ্ছে পাওনাদার, এটা হলো ক্রেডিট, এটা হলো সঠিক জাবেদা। ঠিক আছে, এখন এই যে জাবেদা জাবেদা করার অনেকগুলো টেকনিক নিয়ম তোমরা শিখছো তাই না, অত কিছু দরকার নেই, তোমরা শুধু এটা মাথায় রাখবে কোনো একটা ঘটনা যেটাকে আমরা আর্থিক ঘটনা বলবো বা নর্মালি একটা আর্থিক ঘটনাকে চেনার জন্য মূলত এভাবে মাথায় রাখবা, তোমরা শুধু কোশ্চেন করবে ওই ঘটনাটাকে, ব্যবসা প্রতিষ্ঠানে কি আসলো কি গেল, যদি কিছু আসে এবং কিছু যদি যায় তাহলে সেটাকে লেনদেন হিসেবে কনসিডার করবা। যেমন মাহবুবের নিকট থেকে ধারা যন্ত্রপাতি করা, তার মানে কি প্রতিষ্ঠানে তোমার যন্ত্রপাতি আসলো, তার মানে তোমার এখানে সম্পদ বাড়লো, যন্ত্রপাতি সম্পদ। অপরদিকে মানুষ তোমাকে যন্ত্রপাতি দিল, এটা কি ফ্রিতেই? কেউ তো ফ্রিতেই দেয় না, আর যন্ত্রপাতি তো অনেকগুলো টাকা, তার মানে কি অবশ্যই আমি টাকা দেব। এখন কি দিছি? দেইনি, তার মানে কি ভবিষ্যতে দেবো, এই যে ভবিষ্যতে আমাকে টাকা পরিশোধ করতে হবে, এমন বাধ্যবাধককে আমরা কি বলবো? দায় হিসেবে কনসিডার করবো। তো স্বাভাবিকভাবে যখন আমরা কারো কাছ থেকে সুবিধা নেব, যে সুবিধাটা নেব ওই সুবিধাটা হলো ডেবিট, আর যার কাছ থেকে নেব তার হিসাব হবে কি? ক্রেডিট। তো স্বাভাবিকভাবে এখানে পদে হিসাব বলতে কাকে বোঝাবে? মাহবুবকে বোঝাবে। তো স্বাভাবিকভাবে এখানে দায় বাড়বে। তার মানে আমরা বলতে পারতেছি এই লেনদেনটার ফলে আমরা যদি এ ইকুয়াল এল যোগ ওই করি, তাহলে এই লেনদেনটার ফলে কি হচ্ছে? আমাদের সম্পদ বাড়তেছে, অপরদিকে আমাদের দায় বাড়তেছে। তার মানে কি দাঁড়াচ্ছে? আমাদের ডেবিট পক্ষ বাড়তেছে, আমাদের ক্রেডিট পক্ষ বাড়তেছে। তাহলে এই ধরনের পরিবর্তনকে আমরা কি বলবো? এই ধরনের পরিবর্তনকে আমরা নিট পরিবর্তন অথবা পরিমাণগত পরিবর্তন বলবো। এবং এই ধরনের পরিবর্তনের ফলে আমাদের হিসাব সমীকরণের যোগফলে পরিবর্তন করবে। কিভাবে? আমি এখানে দেখাই দিতেছি। দেখো, যে মনে করো আমাদের এখানে সম্পদ হলো 50,000 টাকা, দায় মনে করো এখানে 20,000 টাকা, এবং মালিকানা সত্ত্ব এখানে হলো 30,000 টাকা। ঠিক আছে, তাহলে এই যে যন্ত্রপাতি ক্রয় করা হলো 5,000, এই 5,000 টাকা ডেবিট, আর অপর দিকে দায় ক্রেডিট, দায় এখানে 5,000 টাকা যোগ, দিন শেষে যোগ করে দেখো এখানে 55,000, সেম এখানে 25,000, এবং এখানে হলো 30,000, যোগ করলে দেখো 55,000 হচ্ছে। তার মানে কি, তাহলে 1 নম্বর যে ট্রানজেকশনটা আছে এই ট্রানজেকশনে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ধারে যন্ত্রপাতি ক্রয় করছে, আর যেহেতু এখানে ব্যবসার জন্য অথবা পণ্য বিক্রয়ের জন্য এই কথাটা বলা নাই, তার মানে আমরা ধরে নিব এইটা ব্যবহারের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করছে। তাহলে যন্ত্রপাতি যখন ব্যবহারের উদ্দেশ্যে কেনা হবে তখন তাকে সম্পদ হিসেবে কনসিডার করতে হবে, তাহলে প্রতিষ্ঠানের সম্পদ আসে, এই কারণে সম্পদ ডেবিট। যেহেতু এখনো টাকা পরিশোধ করিনি, স্বাভাবিকভাবে ধারে কিনেছি তার মানে টাকা পরিশোধ করব, যে টাকা পাবে তাকে আমরা পদ হিসেবে কনসিডার করব। যদি বিলের স্বীকৃতি দেই তাহলে এখানে কি লিখবো? পদেয় বিল। ঠিক আছে, যদি আমরা শেয়ার দেই
মানে পণ্য ক্রয় করছি, সরি আমরা যন্ত্রপাতি ক্রয় করছি অথবা পণ্য ক্রয় করছি, ডাজেন্ট ম্যাটার, কিন্তু শেয়ার দিয়েছি, তাহলে যেটা দিব সেটাই ক্রেডিট হবে। তাহলে যা যাবে সেটাই হলো ক্রেডিট হবে। তাহলে একটা ট্রানজাকশন, দেখো আমি কয় ভাবে বললাম যে এখানে পণ্য ব্যবহারের উদ্দেশ্য আছে স্বাভাবিকভাবে, তখন সম্পদ হিসেবে কনসিডার করতে হবে। যদি আমি নগদ টাকা দেই তাহলে নগদ ক্রেডিট, আর যদি হচ্ছে আমি হচ্ছে ধারে, অর্থাৎ নগদ টাকা দেইনি ধারে হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে সেখানে দায় ক্রেডিট। অপরদিকে যদি বিলের স্বীকৃতির মাধ্যমে যদি ক্রয় করি তাহলে পদে বিল হিসাব ক্রেডিট, ওটাও দায় ক্রেডিট হয়ে যাবে, এবং এর ফলে আমাদের হিসাব সমীকরণ এই জিনিসগুলা পরিবর্তন ঘটবে। এখন ইন্টারেস্টিং বিষয়, এটা যদি নগদে হইতো, এইটা যদি নগদে হইতো, এখানে আমরা যে ট্রানজেকশনটা দেখতেছি সেই জিনিসটা যদি নগদে হইতো, অর্থাৎ মাহবুবের নিকট থেকে যন্ত্রপাতি ক্রয়, এই কথাটা যদি বলা থাকতো, এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মাহবুবের নিকট থেকে যন্ত্রপাতি ক্রয়, ধারে কথাটা নেই, তখন এটাকে নগদে ধরা লাগতো। এখানে একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দেয়, এই জিনিসগুলো তোমাদের ভুল পড়ানো হয় বা ভুল দেখানো হয়। যন্ত্রপাতি ক্রয় করার সময় যতক্ষণ পর্যন্ত না ধারে কথাটা বলবে, যতক্ষণ পর্যন্ত না, তার আগ পর্যন্ত ওইটা ধারে ধরা যাবে না, সব সময় নগদ ধরতে হবে। আমি অনেক বড় বড় টিচারকেও এই জিনিসটা ভুল পড়াইতে শিখে দেখেছি। যন্ত্রপাতি যখন আমরা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করব, স্পেশালি যখন যন্ত্রপাতির সম্পদ, যখন আমরা সেই সম্পদ ক্রয় করব, যতক্ষণ পর্যন্ত না ধারে কথাটা থাকবে তার আগ পর্যন্ত ওইটা ধারে ধরা যাবে না, সবসময় নগদ ধরতে হবে। যেমন মাহবুবের নিকট থেকে যন্ত্রপাতি ক্রয়, তাহলে এখানে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট করতে হবে। এখন সেম জিনিসটা মাহবুবের নিকট থেকে পণ্য ক্রয়, ওই পণ্য ক্রয়ের সময় ধারে নগদ কোনো কথা যদি উল্লেখ না থাকে কিন্তু ব্যক্তির নাম যদি উল্লেখ থাকে, তাহলে আমরা ধরে নেব ওটা ধারে, তখন আবার ক্রয় হিসাব ডেবিট, আর অপরদিকে এই পদে হিসাব ক্রেডিট করতে হবে। তাহলে এই যে সূক্ষ্ম কিছু বিষয় আছে, তার মানে আমি বলতে চাচ্ছি যে কোনো সম্পদ ক্রয় এবং বিক্রয়ের সময় নগদ ধারে কোনো কথা বলা নাই, অল টাইম নগদ ধরে নিবা, যতক্ষণ পর্যন্ত না ধারে বলছে তার আগ পর্যন্ত সেটা নগদ। পণ্য ক্রয় এবং বিক্রয় করার সময়, পণ্য ক্রয় এবং বিক্রয় করার সময় যতক্ষণ পর্যন্ত না নগদ কথাটা উল্লেখ করছে, ততক্ষণ পর্যন্ত না আমরা ওইটারে নগদে কনসিডার না করে ধারে কনসিডার করব। বোঝো না আমার কথা? মানে পণ্য ক্রয় বিক্রয় করার সময় নগদ কথাটা নাই, তার মানে ওটা ধারে, কোনো কথা ছাড়াই ধারে। স্বীকৃতি বিল, ওটা ধারে। ব্যক্তির নাম উল্লেখ আছে, ধারে। মানে পণ্য ক্রয় বিক্রয় সাধারণত ধারে সংগঠিত হয় সব সময়, নগদ কথা থাকলে তাহলে নগদ। আর যন্ত্রপাতি সব সময় নগদে হয়, যখন ধারে কথা থাকবে তখন হলো ধারে। আশা করি বুঝতে পারছো। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেমনে? আমাদের অনেক বড় ভাই তো স্টিল পড়াচ্ছে ক্রয় বিক্রয়, যদি ধারে নগদ না থাকে ওটা নগদও ধরতে পারবো ধারে ধরতে পারবো, কিন্তু আসলে বিষয়টা অমন না। এখন কেমনে না? তোমরা কি পড়ছো? বকেয়া ভিত্তি পড়ছো না? বকেয়া ভিত্তিতে সচরাচর একটা লেনদেন ধারে হোক নগদে হোক ডাজেন্ট ম্যাটার, আমরা কি করি? লিপিবদ্ধ করি, তাই না? তো বকেয়া ভিত্তি কোন প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়? বড় বড় প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। এখন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে কি ধরনের লেনদেন বেশি হয় জানো? ধারে লেনদেন বেশি হয়। বড় বড় প্রতিষ্ঠানগুলোতে ধারে লেনদেন বেশি হয় এবং তাদের ক্রয় বিক্রয়ের পরিমাণও কি বেশি হয়। তো সাপোজ মনে করো আমি স্কয়ার কোম্পানি থেকে প্রত্যেকবারে ক্রয় করি, পণ্য ক্রয় করি, মেডিসিন ক্রয় করি, তাহলে আমি এখন মানে ক্রয় করব, আমার 10 লক্ষ টাকা পণ্য ক্রয় করব, কিন্তু এখন আমার কাছে টাকা নাই। এখন স্কয়ার কোম্পানিকে গিয়ে বললাম, ওরা কিন্তু সঙ্গে সঙ্গে কি করবে, আমার দিয়ে দিবে, কারণ আমি তাদের পরিচিত। আর যদি না দেয় আমি আর পরবর্তীতে স্কয়ার কোম্পানিতে যাব না। এখন কেন আমি বললাম যে ক্রয় বিক্রয় লেনদেন গুলো সবসময় ধারে হয় অথবা নর্মালি আমরা ধারে ধরবো? কারণ ক্রয় বিক্রয় আমাকে বারবার করতে হচ্ছে, তার কাছে বারবার যাইতে হচ্ছে, তো স্বাভাবিকভাবে সে কিন্তু যখন তখন আমার কাছে টাকাটা আদায় করে নিতে পারবে। কিন্তু সম্পদের ক্ষেত্রে, সম্পদ আজ কিনলাম, 14-15 বছর বা 10 বছর পর আমার ওই সম্পদটা নষ্ট হবে, তারপর আমি ক্রয় করবো। তো যে দোকান থেকে কিনছি সেই দোকান তো 2 বছর পর নাও থাকতে পারে। তার মানে কি, সম্পদ মানুষ সচরাচর ধারে দেয় না, উল্লেখ করে ধারে দেয়। আর পণ্য অল টাইমেই ধারে দেয়, কারণ বারবার পণ্য ক্রয় করতে যাওয়া লাগে। আর সম্পদ বারবার যদি ক্রয় করা লাগে না, নর্মালি সম্পদ অল টাইম নগদেই হয়। ঠিক আছে? এগুলো হচ্ছে এই বকেয়া ভিত্তি এবং কনসেপ্ট এবং জেনারেল জায়গা। তাহলে একটা ট্রানজেকশনে দেখো আমি সময় লাগাচ্ছি এ কারণেই, কারণ আমি পরবর্তী যে ট্রানজেকশন গুলো আছে এই ট্রানজেকশন গুলাতে তোমাদের ভাবতে বলতেছে। তাহলে এখানে দেখো যে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, ধারে কথা উল্লেখ আছে, তার মানে ধারে ধরে নেব। যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, ধারে উল্লেখ নেই, তার নগদে ধরে নেব, যতই ব্যক্তির নাম উল্লেখ থাকো। কিন্তু এই জায়গায় যদি পণ্য থাকতো তখন ব্যক্তির নাম উল্লেখ থাকলে ধারে ধরে নিতাম, যদি নগদ থাকতো তখন সেটা নগদ ধরতাম।
এটা একটা বিষয় গেল। সেম একই ভাবে একটা বিষয় মাথায় রাখো, এই যে যন্ত্রপাতি আমরা ক্রয় করি অথবা যে কোনো সম্পদ ক্রয় করি, সচরাচর আমরা সম্পদ ক্রয় করি ব্যবহারের উদ্দেশ্যে, আর যখন ব্যবহারের উদ্দেশ্য থাকে সেটাতে সম্পদ হিসেবে ডেবিট করতে হবে। কিন্তু ঠিক এই জায়গায় কোথাও না কোথাও যদি বলা থাকতো পণ্য বিক্রয় অথবা ব্যবসায়িক উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলো, তখন ওই যন্ত্রপাতি হিসাবকে ডেবিট না করে তখন আমাদের কি করতে হবে, ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে, অর্থাৎ ওই যন্ত্রপাতিকে কি করতে হবে, পণ্য ধরতে হবে। এবং এই যে মানে বেসিক জায়গাটা, এটাই কর্পোরেট লেভেলে লাগে, এবং এই জিনিসটাই মূলত এডমিশন টেস্টে আছে, ভাইবা বোর্ডে আসে। যেমন আমি যদি বলি অটোবি ফার্নিচার, অটোবি অথবা ফার্নিচারের কথা উল্লেখ করলাম না, অটোবি আছে না, অটোবি আছে না, অটোবি ফার্নিচার আছে। তাহলে অটোবি 1 লক্ষ টাকার 2টা আলমারি ক্রয় করলো। এখন অটোবি ফার্নিচার, ওরা তো ফার্নিচারের দোকানদারি অর্থাৎ ফার্নিচার ব্যবসায়ী, তাহলে ওরা আলমারি ক্রয় করছে, ওদের কাছে ওটা পণ্য, স্বাভাবিকভাবে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, আর অপরদিকে নগদে যদি করে নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, ধারে হলে পদ হিসাব ক্রেডিট। ঠিক এই জায়গায় তোমরা ভুল করবে কি, ও আলমারি ক্রয় করছে তাহলে অফিস সরঞ্জাম ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই যে এই জায়গায় যে জিনিসটা আমি তোমাদের বলতে চাচ্ছি, যে এরকম একটা ট্রানজাকশন দেওয়া থাকবে, এখানে একটা এইটা দিয়েছি, এর মানে এটার সঙ্গে আরো আমি 15-20টা ট্রানজাকশন লিখতে পারবো, এবং 15-20টা ট্রানজাকশন থেকে জাবেদা, হিসাব সমীকরণের প্রভাব, আর্থিক অবস্থার পরিবর্তন, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ, এগুলোর উপর ভিত্তি করে কোশ্চেন করা যাবে, এবং আমি নিজেই করে দিতে পারবো। অর্থাৎ এখানে একটা ট্রানজাকশন থেকে মিনিমাম আমি 150-200টা কোশ্চেন বের করে দিতে পারবো মিনিমাম। আমি তো বললাম যে কিভাবে কিভাবে। তাহলে এই জায়গাগুলোতে তোমাদের সতর্ক থাকতে হবে। তাহলে প্রথম কোশ্চেনটাতে একটু বেশি সময় নিলাম, কারণ আমি তোমাদের বুঝাইতে চাইলাম যে এখানে একটা ট্রানজেকশন, যে ট্রানজেকশনের ভিতরে হাজারো কোশ্চেন লুকায় আছে বা হাজারো মডিফিকেশন করার সুযোগ আছে। তো এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তো তোমাদের একটা হোমওয়ার্ক দেই, যারা স্পেশালি আমাদের পেইড ব্যাচে আছো, এই ট্রানজেকশনটা যতবার মডিফাই করে দেখাও দেখি। তোমরা যারা আছো স্পেশালি আমাদের এই যে এই বর্তমান ব্যাচে যে ছেলেমেয়েরা আছো, শুরু করে দাও, এই ট্রানজাকশনটা মডিফাই করো দেখি কতগুলা মডিফাই করে কোশ্চেন করতে পারো। যেমন এই যে দেখো, এই ট্রানজাকশনটা মাহবুবের নিকট থেকে নগদে যন্ত্রপাতি করায়, মাহবুবের নিকট থেকে ধারে যন্ত্রপাতি করায়, ঠিক আছে, ব্যবসা ব্যবহারের উদ্দেশ্যে মাহবুবের নিকট থেকে পণ্য করা, একই কিন্তু এগুলা। এরপর হচ্ছে এগুলো শেষ হয়ে গেল, এরপর দেখো তারপরে মাহবুবের নিকট থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে পণ্য যন্ত্রপাতি করায়, অথবা আহ পণ্য বিক্রির উদ্দেশ্যে যন্ত্রপাতি করা, এগুলো কিন্তু এক একটা লেনদেন। সেম একই ভাবে এখানে মাহবুব একজন আসবাবপত্র ব্যবসায়ী, সে ধারে যন্ত্রপাতি ক্রয় করছে। এরপর দেখো মাহবুব একজন আসবাবপত্রের যন্ত্রপাতি, সে নগদ যন্ত্রপাতি ক্রয় করছে। ঠিক আছে, মাহবুব একজন আহ আসবাবপত্র ব্যবসায়ী, সে যন্ত্রপাতি ক্রয় করছে 5,000 টাকা। দেখো এক একটা প্রত্যেকটাই ট্রানজেকশন, প্রত্যেকটাই হচ্ছে কি একটা পিওর ট্রানজেকশন, এবং এই ট্রানজেকশন গুলোকে ভাগ 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 করে জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, সরি মানে হিসাব সমীকরণের বিশ্লেষণ, আর্থিক অবস্থার পরিবর্তন সবকিছু করা সম্ভব। আমি আশা করব তোমরা যারা আমাদের বর্তমান পেইড ব্যাচ বা পরবর্তী পেইড ব্যাচের ছেলে মেয়েরা থাকবে, সবাইকে তো এই ক্লাসগুলো দেখাবো, করাবো। দয়া করে হ্যাঁ হোমওয়ার্ক করে ফেলো দেখি কেমন পারো। এইটাকে মডিফাই করবা এবং প্রত্যেকটা জাবেদা খতিয়ান করবা, এবং নিজেরা গ্রুপে পোস্ট করবা, সবাই সবার গ্রুপের জায়গা থেকে চেক আউট করবা, যার যেটা ভুল হবে এরপর বা সন্দেহ হবে সেই জিনিসটা আমার জিজ্ঞেস করবা। হ্যাঁ, এভাবেই মূলত কোশ্চেন মডিফাই করে শিখতে হবে। এখানে মাত্র 42টা, একটু চেষ্টা করো ইনশাল্লাহ। এবার আসো 2 নম্বর ট্রানজেকশনে। এখানে বলা আছে যে, আমি একটু কালার করে নেই প্রত্যেকটা ট্রানজেকশন, আর যদি আমার বোঝাতে একটু মিস্টেক হয় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ আমি তোমাদের এগুলো হচ্ছে একদম নিট এন্ড ক্লিন করে দিতে চাচ্ছি। আর যেহেতু এই ক্লাসগুলো আমি পরবর্তীতে আর করাতে পারবো না, আমার যেহেতু সময় সুযোগ হবে না, আমি একদম প্রত্যেকটা ক্লাসে মূল বেসিক টু ডিরেকশন দেওয়ার চেষ্টা করতেছি। তো স্বাভাবিকভাবে যদি মনে হয় অতিরিক্ত কথা বলতেছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আচ্ছা, আসো পরবর্তী কোশ্চেনটা দেখো। মিস আসমা আকবরকে সেবা প্রদান 10,000 টাকা, যার মধ্যে 3,000 টাকা বাকি রয়েছে। হ্যাঁ, এই ধরনের ট্রানজেকশন, যে ট্রানজেকশনটা নগদও আছে বাকিও আছে। তাহলে দেখো মিস আসমা আকবরকে সেবা প্রদান করছে, মানে সেবা দিছি, তখন আমরা সেবা দিই, সেটা আমাদের আয় হয়। তাহলে এখানে সেবা, সেবায়, এটা আমাদের কি ক্রেডিট। এখন সেবা দিয়েছি 10,000 টাকা, তার মধ্যে 3,000 টাকা বাকি আছে, এর মানে কি নগদ পাইছি কত, নগদান হিসাব নগদে দিয়েছি হলো 7,000, নগদান হিসাব ডেবিট 7,000 টাকা। আর যেহেতু ধারে আছে, বাকিতে আছে, অবশিষ্ট আছে, তার মানে কি ওইটাই প্রাপ্য, ওটাই হচ্ছে কি আমাদের প্রাপ্য হিসাব, যার সনাতন নাম হচ্ছে কি, সনাতন নাম হচ্ছে বিবিধ দেনাদার হিসাব।
তাহলে প্রাপ্য হিসাবে এখানে 3,000 টাকা। দেখো ডেবিট ক্রেডিট কিন্তু সমান হয়ে গেল। তাহলে এই যে এই জিনিসটার ফলে দেখো তো আমাদের কি হলো, এই জিনিসটার ফলে দেখো সম্পদ বাড়লো, এই জিনিসটার ফলে কি হলো, সরি এটা ডেবিট হবে, সম্পদ আমাদের বাড়লো। এরপর এই জিনিসটার জন্য কি হলো, মালিকানা সত্ত্ব আমাদের বাড়লো। তাহলে কোন একটা ট্রানজাকশনের ফলে সম্পদ দায় উভয় পাশ বৃদ্ধি পাইছে, তাহলে এটা কোন ধরনের পরিবর্তন, উভয় পাশ, তার মানে এটা নিট পরিবর্তন অথবা পরিমাণগত পরিবর্তন। বোঝা গেল? তাহলে এই ট্রানজাকশনটা দিয়ে তোমাদের এভাবে জাবেদা করতে বলবে, তোমরা আবার অনেকে জাবেদা দিতেই পারবে না, বলবা সেবা হিসাব ক্রেডিট 10,000 টাকা, আর অপরদিকে বাকি, তার মানে কি প্রাপ্য হিসাব ডেবিট হচ্ছে 3,000 টাকা, বাকি 7,000 ও দেওয়া নাই, তার মানে এই কোশ্চেন ভুল। না, ওই 7,000 টাকা উজ্জ্ব আছে। সেম অনুরূপ ভাবে যে মিস আসমাকে সেবা প্রদান করা হয়েছে 10,000 টাকা, মানে 10,000 টাকা সেবা প্রদান করে 7,000 টাকা পাওয়া গেছে, এমন এই দেখছো, আমি কিন্তু এমনি এমনি বলতেছি না, এখানে প্রত্যেকটা ট্রানজেকশন মডিফাই করার সুযোগ আছে। তাহলে মিস আসমাকে সেবা প্রদান 10,000 টাকা, অথবা মিস আসমাকে সেবা প্রদান করা হলো 10,000 টাকা, 10,000 টাকা সেবা প্রদান করে 7,000 টাকা নগদ গ্রহণ করা হলো। তাহলে এটা যাবে কি হবে, তাহলে নগদ 7,000 টাকা ডেবিট, সেবা হিসাব ক্রেডিট কত 10,000 টাকা, তাহলে বাকি কি 3,000 টাকা কি ধারে আছে, তার মানে প্রাপ্য হিসাব ক্রেডিট। তার মানে দাঁড়াচ্ছে এখানে সম্পদ উভয় পাশে আমাদের 10,000 টাকা বাড়তেছে, কিন্তু এর মধ্যে ক্যাশ এবং প্রাপ্য হিসাব, অপরদিকে সেবা হিসাব, ঠিক আছে, মালিকানা সত্ত্ব। তাহলে এই যে ট্রানজেকশনটা, এর হচ্ছে জাবেদা, এর হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব, এর হচ্ছে আর্থিক পরিবর্তন, এবং এর ফলে কি আমাদের যোগফলে পরিবর্তন ঘটতেছে, অবশ্যই ঘটতেছে, কারণ আমাদের সম্পদ বাড়তেছে এবং মালিকানা সত্ত্ব বাড়তেছে, এজ এ রেজাল্ট আমাদের হিসাব সমীকরণ তথা আর্থিক বিবরণী যোগফলে পরিবর্তন ঘটবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু বিভিন্ন ভাবে মডিফাই করবে। ওকে, আচ্ছা, এবার পরবর্তী কোশ্চেনে আসো। পরবর্তী কোশ্চেনটাতে কি বলা আছে, পরবর্তী কোশ্চেনটাতে বলছে যে নাহিদের নিকট থেকে সেবা গ্রহণ, এর আগে আমরা সেবা পরিশোধ করছি, এবার কি সেবা গ্রহণ করছে কত টাকা, 2,000 টাকা, এবং ধারে 500 টাকা। দেখছো এখানে মোট সেবা যে 2,500 টাকা, এটা কিন্তু বলা নাই। তাহলে সেবা গ্রহণ করছো, এর জাবেদা কি হবে, সেবা ব্যয়। ঠিক আছে, সেবা ব্যয় হিসাব ডেবিট কত টাকা, 2,500 টাকা। আর অপরদিকে এর কারণে আমি নগদ টাকা দিয়েছি, নগদান হিসাব আমাদের ক্রেডিট কত টাকা, 2,000 টাকা। আর অপরদিকে আমাদের পৌঁছে হিসাব কত টাকা, আমাদের পৌঁছে হিসাব আমাদের এখানে কিন্তু ক্রেডিট হচ্ছে 500 টাকা। তাহলে এই ট্রানজেকশনটার ফলে কি কি ঘটলো, এই ট্রানজেকশনটার ফলে দেখো সেবা ব্যয়, এর কারণে তোমার মালিকানা সত্ত্ব হ্রাস, নগদ টাকা কি হ্রাস, পৌঁছে হিসাব অর্থাৎ আমাদের দায় এইটা কিন্তু হলো বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে ট্রানজেকশনটা আছে, এই ট্রানজেকশনের ফলে আমাদের মূলত হিসাব সমীকরণের যে যোগফল, সেটা কিন্তু পরিবর্তন ঘটবে, কারণ আমাদের সম্পদ দায় মালিকানার সাথে তিনটে উপাদানে পরিবর্তন করছে। তার মানে আমাদের যে নিট পরিবর্তন অথবা পরিমাণগত পরিবর্তন, এর ফলে হয় আমাদের তিনটে উপাদান অথবা দুই পাশে দুইটা উপাদানে পরিবর্তন ঘটবে। এখন এই জিনিসটা দিয়ে চাইলেই কিন্তু একটা ট্রানজাকশন করে দেওয়া যায়। যেমন আমি এখন বলি অ্যাকাউন্টিং ইকুয়েশনের যোগফল কিভাবে আর কি মিলাবো, বা এই জিনিসটা কিভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশনে বসাবো, অনার্স এই জিনিসগুলো আছে। এই যে দেখো সম্পদ এল প্লাস এখানে আমাদের ওই, মনে করো আমাদের সম্পদ এখানে 10,000 টাকা, এখানে মনে করো হলো দায় হলো 2,000 টাকা, আর অপরদিকে হচ্ছে এখানে মালিকানা সত্ত্ব হলো 8,000 টাকা। হ্যাঁ, এই ট্রানজেকশনটা দেখো আমরা কিভাবে এখানে বসাবো। তাহলে দেখো সেবা ব্যয় কত, 2,500 টাকা। ঠিক আছে, নগদ ক্রেডিট 2,000 টাকা। ঠিক আছে, এই যে এখানে দেখো পদ হিসাব ক্রেডিটে যে 500 টাকা বাড়লো, দেখছো, তার মানে উভয় পাশ থেকে দিন শেষে থাকে উভয় পাশে যোগফল 8,000 টাকা। ঠিক আছে, অর্থাৎ 1,500, আর এইদিকে আমাদের 2,500 টাকা বাদ দাও 7,000 8,000 থেকে, তাহলে আমাদের এখানে 5,500, তাহলে 5,500 আর 1,500 কত হচ্ছে, সরি 6,500, ধরে সরি সরি 5,500 হবে, 8,000 থেকে 2,500 টাকা বাদ দিলে 5,500, আর এইদিকে হচ্ছে আমাদের হলো 1,500, তাহলে 5,500 1,500 6,000 7,000 হচ্ছে। আচ্ছা 2,000, 10,000 থেকে 2,000 বাদ দিলে 8,000, অপরদিকে ও সরি 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 সরি, এখানে বাদ কেন হবে, এখানে হলো যোগ হবে। আচ্ছা এবার ঠিক আছে, দেখো এটা দায় ক্রেডিট হওয়ার কারণে 2,500, আর এদিকে হচ্ছে 6,000, সরি 5,500, তাহলে 5,500 আর 2,500 যোগ করলে কিন্তু
8,000 টাকা। তার মানে দেখো, এই ট্রানজাকশনটার ফলে উভয় দিকে 2,000 টাকা হ্রাস পেয়েছে। এখন ঠিক এই ট্রানজাকশনের ফলে এটা দিয়ে একটা ম্যাথ তৈরি করা যাবে। এই ট্রানজাকশনটা দিয়ে একটা ম্যাথ তৈরি করা যাবে কিভাবে জানো? এভাবে বলবে যে নাহিদের নিকট থেকে সেবা গ্রহণ করা হয়েছে নগদে 2,000 টাকা এবং ধারে 500 টাকা। তো স্বাভাবিকভাবে উক্ত লেনদেনের ফলে আমাদের নিট যোগফলের প্রভাব নির্ণয় করো, কত টাকা হ্রাস অথবা বৃদ্ধি পাবে এটা নির্ণয় করতে বলবে। তাহলে এরকম ট্রানজাকশন দেওয়া থাকবে, বলবে উক্ত ট্রানজাকশন বা লেনদেনের ফলে আমাদের আর্থিক বিবরণীতে নিট কত টাকা হ্রাস এবং বৃদ্ধি পাইছে এই জিনিসটা বের করতে বলবে। তাহলে স্বাভাবিকভাবে এখানে কিন্তু 2,000 টাকা আমাদের উভয় পাশ থেকে কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। এই এই অংশটা দিয়ে অথবা এই জিনিসটা দিয়ে এখন পর্যন্ত কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেনি। ঠিক আছে, এই জায়গাটা দিয়েও কোশ্চেন করার সুযোগ আছে। তাহলে নাহিদের নিকট থেকে যখন আমরা সেবা গ্রহণ করব তখন আমার সেবা বাবদ ব্যয় হবে, মালিকানা সত্ত্ব কমবে। অপরদিকে নগদ টাকা পরিশোধ করব, সম্পদ আমাদের কমে যাবে, আর বাকিটা ধারে আছে অর্থাৎ মালিকানা সত্ত্ব বাড়বে। দিন শেষে আমাদের এখানে নিট পরিবর্তনের পরিমাণ মাত্র 2,000 টাকা, যদি আমাদের টোটাল ট্রানজেকশনের পরিমাণ কত, 2,500 টাকা। তাহলে এই যে একটা ট্রানজেকশন, দেখো আমি কতটা ভেঙে ভেঙে তোমাদের বুঝাই দিতেছি এবং কিভাবে মডিফাই হবে সেই বিষয়ে আলোকপাত করতেছি। তো স্বাভাবিকভাবে আমি অনুরোধ করব সর্বোচ্চ গুরুত্ব দিবা, এখানে প্রত্যেকটা ট্রানজাকশন মডিফাই করার সুযোগ আছে। এবার আসো 4 নম্বরে, খুবই ইন্টারেস্টিং একটা মানে লেনদেন। ধারে সোমবার যন্ত্রপাতি সাপ্লাইজ ক্রয় করা হলো। সোমবার যে জিনিস, মনিহারি সাপ্লাইজ একই জিনিস। তাহলে ধারে যখন সোমবার সাপ্লাইজ ক্রয় করবা তখন এর জাবেদা কি হবে? সচরাচর যখন আমরা সাপ্লাইজ ক্রয় করি অথবা সোমবার ক্রয় করি তখন আমরা সাপ্লাইজটারে ডেবিট করি, আর অপরদিকে ধারে যেহেতু করছি ওদের হিসাব আমরা এটার কি করব, ক্রেডিট করব। তাহলে এই যে ট্রানজেকশনটা নর্মাল ভাবে এইটা আমাদের হিসাব সমীকরণে কোন কোন উপাদানের পরিবর্তন ঘটাবে? তাহলে ধারে হওয়ার কারণে এল বৃদ্ধি পাইছে। এখন এই যে সম্পদ, এই যে সাপ্লাইজ, এই সাপ্লাইজটাকে তুমি কি হিসেবে কনসিডার করবা? এই সাপ্লাই সংশ্লিষ্ট আমাদের হিসাব বিজ্ঞানের একটা নীতি আছে, তার নাম কি, বস্তুনিষ্ঠা নীতি, ম্যাটেরিয়ালিটি। এবং এই জিনিসটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই যে অ্যাসুরেন্স নামে একটা সাবজেক্ট আছে, অডিটের কাজটা করা হয় এখানে। এটাকে যেটাকে বলা হচ্ছে মিসড স্টেটমেন্ট। হ্যাঁ, ম্যাটেরিয়ালিটি মিসড স্টেটমেন্ট, এটা কিন্তু বারবার এই জিনিসটা বারবার অ্যাসুরেন্সে বা অডিটে আসতেছে। তাহলে এই যে সাপ্লাইজ, এর সঙ্গে ম্যাটেরিয়ালিটি প্রিন্সিপাল জড়িত। মানে বিষয়টা হলো ওই নীতি অনুসারে, বা ওটা আসলে নীতি না, তো ওইটা মূলত রক্ষণশীলতার একটা সীমাবদ্ধতা, হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা। ওই নীতিতে মূলত এটা বলা আছে যে যে সম্পদের মূল্য কম, স্পেশালি মনিহারি, কাগজ কলম কালি এগুলা, এগুলো কিন্তু একাধিক বছর ব্যবহার করা যাচ্ছে, তার মানে সম্পদের মতো একাধিক বছর ঠিক আছে, কিন্তু ওদের মূল্য কম। এমন মূল্য কম সম্পদ গুলাকে ব্যয় হিসেবে কনসিডার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন করছিল কলমদানি, এটাকে ব্যয় হিসেবে কনসিডার করতে হবে কোন নীতি অনুসারে, বস্তুনিষ্ঠা অনুসারে, অথবা কলমদানি মনিহারি সেটাকে আমরা কি হিসেবে লিপিবদ্ধ করব, ব্যয় হিসেবে লিপিবদ্ধ করবো আমাদের নিয়ম অনুসারে, রক্ষণশীলতার নীতি অনুসারে। তাহলে এখানে এই যে সাপ্লাইজ করাই করলা, এটা তুমি কি ধরবা, ব্যয় ধরবা? যদি ব্যয় ধরো তাহলে কি হবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তাহলে সাপ্লাইজ কে যখন তুমি ব্যয় ধরবা তখন দেখো এল এখানে বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে ওই দেখো হ্রাস পাচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, হিসাব সমীকরণের এক পাশের পরিবর্তন করতেছে। যখন কোনো লেনদেনের ফলে হিসাব সমীকরণের এক পাশের পরিবর্তন ঘটবে তাকে আমরা কি বলবো, কাঠামোগত পরিবর্তন বলবো। আর এই ধরনের পরিবর্তনের ফলে হিসাব সমীকরণ তথা আর্থিক বিবরণী যোগফলে কোনো পরিবর্তন ঘটবে না, কারণ ওই এক পাশ থেকে প্লাস মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক এই জায়গায় সাপ্লাইজটাকে আসলে বেসিক্যালি ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি হিসেবে লিপিবদ্ধ করে? সত্য কথা বলতে সাপ্লাইজটারে সম্পদ হিসেবে আমরা লিপিবদ্ধ করি। তাহলে সাপ্লাইজ যেটাকে ব্যয় হিসেবে লিপিবদ্ধ করার কথা আছে সেটা সম্পদ হিসেবে যখন আমরা লিপিবদ্ধ করব, তাহলে কোন নীতিকে আমরা লঙ্ঘন করব? তাহলে সাপ্লাইজকে যদি আমরা সম্পদ হিসেবে লিপিবদ্ধ করি তাহলে আমাদের বস্তুনিষ্ঠার নীতিকে আমরা লঙ্ঘন করব। এইটার ফলে কি ঘটবে, অর্থাৎ সাপ্লাইজ ব্যয় সেটাকে যদি সম্পদ হিসেবে লিপিবদ্ধ করি তাহলে কি ঘটবে, আর্থিক অবস্থার কি পরিবর্তন ঘটবে? ব্যয় কম দেখাবো, ব্যয় কম দেখালে কি হবে, লাভ বেশি হবে, লাভ বেশি হলে মালিকানা সত্ত্ব বেশি হবে, অপরদিকে করও বেশি দিতে হবে, প্রতিষ্ঠানের ব্যয় বাড়বে। বোঝা যাচ্ছে? তাহলে এ কারণেই মূলত রক্ষণশীলতার নীতি কি বলছে, মানে রক্ষণশীলতার নীতি বলছে ব্যয় বেশি টাকা, অর্থাৎ রক্ষণশীলতার নীতি বা সীমাবদ্ধতার ওই জায়গায় বস্তুনিষ্ঠার নীতিও বলছে কি ব্যয় হিসেবে প্রাধান্য দিতে। কিন্তু বেসিক্যালি আমরা কি করি জানো, এই সাপ্লাইজ করাটাকে আমরা সম্পদ হিসেবে ধরি। তাহলে তোমরা এই জায়গায় কি করবা, এই যে ধারে মুনিয়ারি সাপ্লাই সম্পর্ক,
কি হিসেবে ধরবা? যদি সম্পদ হিসেবে ধরো কি হবে, এ বাড়বে, আর ধারে হওয়ার কারণে এল বাড়বে। তাহলে একটা ট্রানজেকশন যেটা কিনা ব্যয় ধরলে কাঠামোগত পরিবর্তন হচ্ছে, সেটারে কিনা সম্পদ যদি ধরো, তখন দেখো এ এবং এল এর হ্রাস মানে বৃদ্ধি পাচ্ছে। তার মানে হিসাব সমীকরণের দুই পাশ প্রভাবিত হচ্ছে, তাহলে এটাকে আবার নিট পরিবর্তন অথবা পরিমাণগত পরিবর্তন বলবো। তাহলে একটা ট্রানজেকশন যার দুইটা ব্যবহার এখানে আমরা লক্ষ্য করতেছি, এবং একই সঙ্গে এখানে একটা নীতিমালা আছে, সেই নীতিমালাতে সম্পদ এবং ব্যয় হিসাবে এর একটা ডিফারেন্স ক্রিয়েট করা হয়েছে আর কি। তো এই যে জায়গাটা, এই জায়গাগুলো থেকে মূলত কোশ্চেন আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই কোনটা ধরে করব, এটা হলো কোশ্চেন, যে ভাইয়া কোনটা ধরে করব। তোমরা সব সময় সাপ্লাই স্টোরের সম্পদ হিসেবে কনসিডার করেই জাবেদা করার চেষ্টা করবা, হিসাব সমীকরণ বিশ্লেষণ করার চেষ্টা করবা, প্রশ্নের উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে, সম্পদ ধরেই। যদিও ব্যয় হিসাবে ধরার নিয়ম আছে, কিন্তু তোমাদের একাডেমিতে এটাকে সম্পদ হিসেবে ধরা আছে। আর বেসিক্যালি প্রতিষ্ঠানের নিয়ম কানুন, ফিনান্সিয়াল স্টেটমেন্ট পরবর্তী দেখে এটা বোঝা যায় যে তারা সম্পদ হিসেবে ধরতেছে না ব্যয় হিসেবে ধরতেছে। আর তো বলেই দিলাম, যদি ব্যয়কে বাদ দিয়ে সম্পদ ধরে তাহলে বস্তুনিষ্ঠ নীতিকে লঙ্ঘন করা হচ্ছে। তো নর্মালি অপশনে যে হিসাব সমীকরণের উপাদান যখন দেওয়া থাকবে, তখন দেখবা যে যদি সম্পদ হিসেবে কনসিডার করে সম্পদ বাড়তেছে, অপরদিকে দায় বাড়তেছে, এটাই দেওয়া আছে, তাহলে এটা উত্তর হয়ে যাবে। এইটা দেওয়া থাকবে না। যদি থাকে তারপরেও তোমরা এটাকে কারেকশন দেবা। আর যখন দেখবে এইটা নাই, তার মানে তখন বুঝে যাবা সাপ্লাইসকে ব্যয় হিসেবে ধরছে, তখন মালিকানার সাথে হ্রাস পেয়েছে, এটাকে দায় বৃদ্ধি পেয়েছে, তখন আবার এটাকে উত্তর হিসেবে কাটতে হবে। অর্থাৎ এই ধরনের বিকল্পগুলো থাকবে, ঠিক আছে। তো এই হলো এইটা ট্রানজেকশন, আশা করবো একটু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। এবার আসি 5 নম্বর। 5 নম্বর ট্রানজাকশনে কি বলা আছে? 5 নম্বর ট্রানজাকশনে বলছে যে আসাদ অ্যাডভার্টাইজিং এজেন্সির নিকট ধারে বিজ্ঞাপন 5,000 টাকা। এর মানে হলো আমরা হলো আসাদ অ্যাডভার্টাইজিং এজেন্সির কাছে ধারে বিজ্ঞাপন বাবদ সেবা গ্রহণ করছে। তাহলে বিজ্ঞাপন এটা কি ব্যয়, এ কারণে হলো বিজ্ঞাপন ব্যয় হিসাব ডেবিট। আর অপরদিকে যেহেতু ধারে, স্বাভাবিকভাবে সেই লোক আমাদের কাছ থেকে টাকা পাবে, এ কারণে পৌদেয় হিসাব আমরা এখানে ক্রেডিট করব। অর্থাৎ এই ধরনের ট্রানজেকশনের ফলে আমাদের এখানে ওই হ্রাস পাচ্ছে, আর অপরদিকে আমাদের দায় বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে দেখো, এখানে এল প্লাস ওই এর হ্রাস বৃদ্ধি করছে এক পক্ষে। তাহলে এমন ট্রানজেকশনের ফলে কি হবে, আমাদের আর্থিক বিবরণীর যোগফলে কোনো পরিবর্তন হবে। এগুলাই কোশ্চেনে আসবে, যে নিচের কোন লেনদেনের ফলে আর্থিক বিবরণীর যোগফলের কোনো পরিবর্তন ঘটেনি। তার মধ্যে দেখবা এইটা আছে। তাহলে আসাদ এজেন্সির নিকট থেকে ধারে বিজ্ঞাপন বা ধারে বিজ্ঞাপনের সুবিধা গ্রহণ, ঠিক আছে। আচ্ছা, যদি নগদ বলে ঠিক তার উল্টাটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এভাবেই মূলত প্রত্যেকটা ট্রানজেকশন একটু মডিফাই করে পড়ার চেষ্টা করিও, কারণ এখানে প্রত্যেকটা ট্রানজেকশন খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো মালিক কৃতক নগদ উত্তোলন। এইটাও মূলত নর্মাল একটা জাবেদা। তো স্বাভাবিকভাবে মালিক কৃতক নগদ উত্তোলন, তাহলে আমরা জানি হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, আর অপরদিকে আমাদের নগদান হিসাব প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট। এর ফলে আমাদের কি ঘটতেছে, এর ফলে আমাদের হচ্ছে মালিকানা সত্ত্ব কি হচ্ছে, হ্রাস হচ্ছে, আর অপরদিকে আমাদের হচ্ছে সম্পদ কমে যাচ্ছে। এখন এই যে উত্তোলন, এই উত্তোলন নিয়ে কথা বলার আছে। উত্তোলনের ভিতর কি কি আসবে? নগদ টাকা, এগুলো নোট করে না, নগদ টাকা, পণ্য উত্তোলন, আর পণ্য উত্তোলন যখন আসবে তখন ক্রয় ক্রেডিট হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই দুইটা, এর বাইরে আরো আছে। সেটা কি জানো? আয়কর। এটা দিয়ে গুচ্ছ কোশ্চেন করেছিল, আয়কর প্রদান অথবা জীবন বীমা প্রিমিয়াম পরিশোধ। তাহলে জীবন বীমা প্রিমিয়াম পরিশোধ, আয়কর, এগুলাকেও কি করবা, উত্তোলন হিসেবে ডেবিট করবা, আর নগদান হিসেবে ক্রেডিট করবা। অর্থাৎ সচরাচর ধরে নেওয়া হয় আয়কর ব্যক্তির আয়ের উপর এটা কর দেওয়া হয়েছে, প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে তারপর দেওয়া হয়েছে, এই কারণে আয়কর ডেবিট করা হয়। আয়কর করা হচ্ছে না, তো ওখানে আয়কর বাদ দিয়ে উত্তোলন ডেবিট করা এক মালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, আর কোম্পানি সংগঠনের ক্ষেত্রে আয়করকেই ডেবিট করা হয়। আর অপরদিকে জীবন বীমা প্রিমিয়াম যদি পরিশোধ করা হয়, তাহলে উত্তোলন হিসেবে ডেবিট, নগদান হিসেবে ক্রেডিট। জীবন বীমা প্রিমিয়াম ডেবিট করা হয় না, কোম্পানির ক্ষেত্রে আবার করা হয়, ঠিক আছে। জীবন বীমা প্রিমিয়াম তখন আমরা বুঝে যাই যে এটা কর্মচারীদের জীবনের উপর যে বীমা করা হয়েছে সেটা, তখন ওটা আবার পরিচালন, সরি হ্যাঁ, পরিচালন ব্যয় হিসেবে কনসিডার করতে হয়। তো এই যে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে সর্বোচ্চ গুরুত্ব তোমাদের রাখতে হবে। এবার আসো পরবর্তীতে, আরো আসো 7 নম্বর বলা আছে কি, দেনাদার মিস্টার ফরিদের নিকট থেকে নগদ প্রাপ্তি। তাহলে ফরিদ নামক কোন একজন ব্যক্তি আছে, তার কাছ থেকে কি করা হয়েছে, নগদ টাকা পাওয়া গেছে। কত টাকা পাওয়া গেছে? 5,500 টাকা। তাহলে যখন কারো কাছ থেকে টাকা পাওয়া যাবে, কোশ্চেন করো কি পাওয়া গেছে, নগদ টাকা। নগদ টাকা কি বাড়ছে, এ কারণে নগদান হিসাব এখানে ডেবিট হবে।
কার কাছ থেকে? ফরিদের কাছ থেকে। ফরিদকে তার কাছ থেকে টাকা পাইতাম, এর মানে কি দেনাদার অথবা প্রাপ্য হিসাব আমাদের ক্রেডিট। তার মানে এখানে দেখো সম্পদ আমাদের বাড়তেছে, আপাতত কি সম্পদ কমতেছে। তাহলে সম্পদ বলো, সম্পদ হলো, তার মানে এই ধরনের পরিবর্তনকে আমরা কাঠামোগত পরিবর্তন অথবা গুণগত পরিবর্তন বলবো। এবং এই ধরনের পরিবর্তনের ফলে আর্থিক বিবরণী তথা হিসাব সমীকরণের যোগফলে কোনো পরিবর্তন ঘটবে না। ঠিক আছে, এইটাকে আরো একটু মডিফাই করা যাবে, যেমন মিস্টার ফরিদ সরাসরি ব্যাংকে জমা, হ্যাঁ, তখন ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এই ধরনের বিষয়গুলো কিন্তু আসবে। এবার পরবর্তীতে আসো, পরবর্তীতে বলছে ধারে বিজ্ঞাপনের টাকা নগদে পরিশোধ করা হলো। এই জায়গাটাতে তোমরা ভুল করবা, নিশ্চয়তা দিতেছি তোমরা ভুল করবা। জাবেদা করো দেখি, কতজন পারো কমেন্টস করো।